স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি কাজী আশা। দেখছিলেন বসুন্ধরাটি শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নীরবতা ভাঙলেন ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। একই সঙ্গে সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারকেও। শিগগিরই দেশে ফেরার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের মনোবল না হারানোর বার্তা দেন তিনি। বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের ওপর মৌলবাদীরা যেন ভর না করে। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 5 আগস্টের এই অভ্যুত্থানের পর নীরবতা ভেঙেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। 11 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। হাসিনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা। আমি যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। অনেকদিন থেকেই শেখ হাসিনা সরকারের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে বিমান ঘাঁটির বদলে ক্ষমতায় থাকার প্রস্তাব পেয়েছিলেন। প্রস্তাবে বলা হয়েছিল, ঘাঁটি দিলেই তিনি সহজেই ক্ষমতায় থাকতে পারবেন। বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা বলেছেন। তিনি বলেছেন, পরাজয় তার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। দলীয় কর্মীদের মনোবল না হারানোর বার্তা দিয়ে বলেন, আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। চন্দ্রা, নিউজ 24। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই এই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সেন্ট মার্টিন লিখে দেওয়ার অঙ্গীকার করে দায়িত্ব নেয়নি, ছাত্ররাও এমন অঙ্গীকার করেনি বলেও বিশ্বাস তার। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শিগগিরই আলোচনায় বসার কথাও জানান তিনি। আমরা দেশকে স্বর্গ বানিয়ে রেখে যেতে পারবো না, এই ধরনের উচ্চাভিলাষ কারোই নেই। কিন্তু আমরা একটা চাচ্ছি, যেটা আসলে আমরা চাওয়ার চেয়ে আমি বলবো যে যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে, এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করে নেই, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে, এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। তাহলে তাদের সেটাকে অন্তত পথটুকু দেখিয়ে দিয়ে যেতে হবে, তাতে যেটুকু সময় লাগে। সুস্থ হয়ে উঠতে পারলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা হলো কিছু লোকের পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টার ফল। এসব হামলা কোনো পরিকল্পিত এজেন্ডার অংশ নয় বলে মন্তব্য করেন মহাসচিব। তিনি আরও বলেন, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। খালেদা জিয়া খুব অসুস্থ, হাসপাতালে আছেন। নানা রোগের কারণে এই দেশে চিকিৎসা ঠিকঠাক চলছিল না তার। এখন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার মতো অবস্থায় নেই। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি শারীরিকভাবে তিনি সুস্থ থাকেন, তবে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তারা। চিঠি দেয়া কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, উইলিয়াম আর কিটিং, এডওয়ার্ড জে মার্কি, জেমস পি ম্যাকগভার্ন, ক্রিস ভন হলেন ও অলগ্রিন। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরা হয় চিঠিতে। কংগ্রেস সদস্যরা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্দোলনে সহিংসতার দায়ভার আসাদুজ্জামান খানের। অন্যদিকে ওবায়দুল কাদের বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে নির্দেশের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন 6 কংগ্রেস সদস্য। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ।
একইভাবে নতুন এ সরকারের সব উপদেষ্টাকেও অভিনন্দন জানান তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা একটি পোস্টে দেশটির প্রেসিডেন্ট ডক্টর মুইজ জোর দিয়ে বলেছেন, মালদ্বীপ বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে মালদ্বীপ তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 12 জুন অভিযোগ গঠন করেন আদালত। এর আগে গত বুধবার ডক্টর ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকে খালাস দেন আদালত। শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। এর মধ্যে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম ও ডাক্তার বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রোববার দুপুরে বঙ্গভবনের তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। আরও 2 জনের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আকার 16 জনে দাঁড়িয়েছে। তবে ফারুকে আজম এখনও শপথ নেননি। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুরে শপথ গ্রহণ শেষে তিনি সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে আসেন। সুপ্রিম কোর্টে প্রবেশের সময় প্রধান বিচারপতি বলেন, সবাইকে গণজাগরণের অভিনন্দন। এদিকে আদালতে কোনো সিন্ডিকেট থাকবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, গোটা বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। বিগত 20 বছরে পদোন্নতি না পাওয়া হাইকোর্টের বিচারপতি থেকে সরাসরি প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। সরকারি প্রজ্ঞাপনের একদিন পরই 25তম প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত হন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সহ প্রশাসনিক কর্মকর্তারা। শপথ শেষে প্রধান বিচারপতি আসেন সুপ্রিম কোর্ট কার্যালয়ে। প্রবেশপথে তিনি সাংবাদিকদের বলেন, সবাইকে গণজাগরণের শুভেচ্ছা। এদিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, দীর্ঘ 17 বছরে বিচার বিভাগে রাজনীতিকরণের নেতিবাচক প্রভাব পড়েছে। গোটা বিচার বিভাগের সংস্কার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। অ্যাটর্নি জেনারেল অফিসকে সংস্কার করা প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল অফিসে যারা দায়িত্ব পালন করবেন, এটা তার প্রফেশন, চাকরি হিসাবে না দেখে প্রফেশন হিসাবে দেখবেন। তার প্রত্যেকটা সরকারি আইনজীবীর, অ্যাটর্নি জেনারেল অফিসের প্রত্যেকটা আইনজীবীর হার্ট ব্লিড করতে হবে তার ক্লায়েন্টের জন্য। তার ক্লায়েন্ট এখানে রাষ্ট্র, বাংলাদেশের মানুষ। যদি কেউ সিন্ডিকেট করে থাকে আপনারা জানলে আমাদেরকে জানিয়েন, আমি ওনার নোটিশে আনবো যে আপনার নামে এই সিন্ডিকেট তৈরি হচ্ছে। মামলা জট নিরসনে কাজ করারও প্রতিশ্রুতি দেন অ্যাটর্নি জেনারেল। আসিফ নজরুল সাহেব কোন সিন্ডিকেটের পক্ষে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, পুলিশ আর কোনো চাটুকারিতা করতে পারবে না। একই সাথে চাটুকার গণমাধ্যম বন্ধেরও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ সদস্য আর আহত হয়েছেন হাজারেরও বেশি। শুধু কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 507 জন। দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে গিয়ে জানান, গণমাধ্যম সঠিক তথ্য তুলে না ধরাতেই এত হতাহত হয়েছে। একই সাথে পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে
এটা তো কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, চাটুকারি করবেন আর ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনার আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, তো এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। এই সময় পুলিশ প্রধান বলেন, পুলিশের মধ্যে ভীতি কাজ করায় তারা কাজে ফিরতে চাইছেন না। তবে উপদেষ্টা জানান, বৃহস্পতিবারের মধ্যে কেউ কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য, বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে, উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশে চলে আসছে। ডেট মধ্যে যদি জয়েন না করে, দে উইল বি ডেজার্টার। ডিএমপির 50 থানার মধ্যে 45টির কাজ শুরু করার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ সদস্য কম থাকায় থানায় আনসার ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। রাজধানীতে নেই ট্রাফিক পুলিশও। এমন বাস্তবতায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা সনদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েব হাসান এই ঘোষণা দেন। এর ফলে আজই কাজে যোগ দেওয়ার কথা পুলিশ সদস্যদের। হাজার হাজার নেতাকর্মীর ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে 9 বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে তিনি প্রথমেই যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। অবশেষে তিনি ফিরলেন মুক্ত দেশে, যেখানে নেই ক্ষমতাসীন দলের চোখ রাঙানি কিংবা রাষ্ট্রযন্ত্রের হয়রানি। সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে 2015 সালের 10 মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় উত্তরার একটি বাসা থেকে। দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অপরাধে টানা 63 দিন আটকে রেখে তার উপর চালানো হয় মানসিক নির্যাতন, দেখানো হয় ভয় ভীতি। এরপর 21 মে ফেলে রাখা হয় ভারতের শিলং সীমান্তে। ভারতে প্রবেশ করলেও তার কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করে মেঘালয় পুলিশ। দীর্ঘ 3.5 বছর কারাভোগের পর 2023 সালের ফেব্রুয়ারিতে মামলা থেকে খালাস পান তিনি। হাসিনা সরকারের পতনের পর আইনি জটিলতা কাটিয়ে রবিবার দুপুরে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দেশে ফিরেন সাবেক এই আমলা। প্রিয় নেতার আগমনে তিল ধারণের ঠাঁই ছিল না বিমানবন্দরে, ভিআইপি টার্মিনালে। ফুল আর স্লোগানে কক্সবাজারের চকরিয়া পিকুয়ার মানুষ তাকে বরণ করে নেয়। এরপর দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে জিয়া রহমানের সমাধিতে যান সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সাথে ছিলেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাও। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার, আমরা সবাই ধৈর্য ধারণ করি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। 4 দলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। চলতি সপ্তাহে তিনি ফিরবেন প্রিয় জন্মস্থান কক্সবাজারে। আমাদের সকলকে এই দেশকে হেফাজত করতে হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। আগামী 15 আগস্ট থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চালু হবে। তবে তার আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল এবং কমিউটার ট্রেন চালু হবে। এদিকে আগামী 17 আগস্ট থেকে চালু হচ্ছে মেট্রো রেল। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 1 সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালুর কথা জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয় আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন বন্ধ থাকবে। আমরা
দিয়েছি চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমরা সেইভাবে অগ্রসর হচ্ছি। আমরা যেটা বলছি আগামী দিনের মধ্যে আমরা চালু করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি, শুরু করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্বৃত্তদের হামলায় শিকার হয়েছেন মোহনা টেলিভিশনের হেড অফ নিউজ বোরহানুল হক সম্রাট। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল 7 আগস্ট রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী মোহনা টেলিভিশনে অতর্কিত প্রবেশ করে। পরে প্রতিষ্ঠানটির হেড অফ নিউজকে তার কক্ষ থেকে বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানতে চাইলে বোরহানুল হক সম্রাট বলেন, সিঁড়ি দিয়ে নামানোর সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। অনেক অনুনয় বিনয় করে প্রাণে বাঁচলেও সম্রাটকে মারধর করে ও শার্ট ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। অফিসের নিচে নামিয়ে তাকে ধাওয়া করে বের করে দেয় সন্ত্রাসীরা। এখনও থানাগুলোর কার্যক্রম শুরু না হওয়ায় করতে পারেনি জিডি, ফলে তিনি সহ পুরো পরিবার ভুগছেন নিরাপত্তাহীনতায়। এবার জানাবো খেলার সংবাদ। পাকিস্তান সিরিজের জন্য নাজমুল শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন সাকিব আল হাসান। দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। আগামী 21 আগস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।